বিষয় হবে তখন ওই বাফারটা হবে ক্ষারীয় বাফার। কেমন? আচ্ছা, এখন অম্লীয় বাফার দ্রবণ প্রস্তুত প্রণালী নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা, অম্লীয় বাফার দ্রবণ প্রস্তুতি। অম্লীয় বাফার দ্রবণ প্রস্তুতি। দেখো কিভাবে অম্লীয় বাফার দ্রবণ প্রস্তুত করা যায়। সাধারণত অম্লীয় বাফার দ্রবণটা দুই প্রকারের প্রস্তুত আমরা করতে পারি। তো এক নম্বরটা হচ্ছে যে দুর্বল অম্লের নির্দিষ্ট ঘনমাত্রার সাথে অম্লের তুলনায় কম পরিমাণে সেই অম্লের লবণের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণটি হবে অম্লীয় বাফার দ্রবণ। ভেরি সিম্পল, একটা দুর্বল অম্ল নিতে হবে। একটু আগে যে এক্সাম্পলটা আমরা দেখলাম CH3COOH, এটা হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড, তাই না? এই যে দুর্বল অম্লটা, এই দুর্বল অম্লের যদি আমরা একটা লবণ নেই CH3COONA, এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। এটা অ্যাসিটিক অ্যাসিড এবং এটা হচ্ছে আমাদের সোডিয়াম অ্যাসিটেট। তাহলে একটা দুর্বল অম্লের নির্দিষ্ট ঘনমাত্রার সাথে ওই অম্লের তুলনায় কম পরিমাণে সেই অম্লের লবণের দ্রবণটা আমরা যদি মিশ্রিত করি তাহলে এই মিশ্রণটা একটা অম্লীয় বাফার দ্রবণ হবে। ওকে, আচ্ছা, তাহলে অম্লীয় বাফার দ্রবণটা কিভাবে প্রস্তুত করা যেতে পারে সেটা আমরা জানলাম। আর একটা বিষয় হচ্ছে যে এই যে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেটের যে মিশ্রণে আমরা বাফার দ্রবণ তৈরি করলাম, এক্ষেত্রে পিএইচ এর মানটা 7-এর কম হবে। যেমন 50 মিলি, ভালো করে লক্ষ্য করে দেখো, 50 মিলি 0.2 মোলার 0.2 মোলার অ্যাসিটিক অ্যাসিড CH3COOH এবং এরপরে আমরা মনে করো 10 মিলি কি নেব, 10 মিলি 0.2 মোলার নেব কি আমাদের ওই অ্যাসিডের লবণ CH3COONA, তাই না? তাহলে এই যে মিশ্রণটা, এর মিশ্রণে আমাদের কি তৈরি হবে, অম্লীয় বাফার দ্রবণ। তাহলে 50 মিলি যদি আমরা একই ঘনমাত্রা 0.2 মোলার বা 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড নিই, তাহলে ওই একই ঘনমাত্রা নিতে হবে, কিন্তু 5/1 নিতে হবে আমাদের লবণটা। মনে থাকবে, ওই অ্যাসিডের আমরা নিয়েছিলাম অ্যাসিডটা কত, 50 মিলি, ওই 5/1 অর্থাৎ 10 মিলি নিতে হবে একই ঘনমাত্রার লবণটা, ওই অ্যাসিডের লবণ। তাহলে এইটার যে মিশ্রণটা হবে, এই মিশ্রণটা হবে আমাদের অম্লীয় বাফার। মনে থাকবে, অম্লীয় বাফার। আচ্ছা, যদি কোথাও কোনো রকমের কোশ্চেন থাকে তোমাদের, তাৎক্ষণিকভাবে আমাকে কমেন্ট করবে। হ্যাঁ, কমেন্টে তোমাদের যে প্রশ্নটা বা তোমরা কোথাও যদি বুঝতে না পারো সেটা আমাকে জানাবে যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না। কেমন? আচ্ছা, এরপরে আসি আমরা আমাদের ক্ষারীয় বাফার দ্রবণ প্রস্তুতি। আচ্ছা, এখন আমরা আসি আমাদের ক্ষারীয় বাফার দ্রবণ প্রস্তুতি। ক্ষারীয় বাফার দ্রবণ প্রস্তুতি। তো এই যে ক্ষারীয় বাফার দ্রবণ প্রস্তুতি, এটা কিভাবে করব আমরা? এটাও ভেরি সিম্পল। সাধারণভাবে অম্লীয় বাফার দ্রবণের মতো আমরা ক্ষারীয় বাফার দ্রবণ প্রস্তুত করতে পারি। সেটা কি, দুর্বল ক্ষারের নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণের সাথে তীব্র ক্ষারের অনুবন্ধী লবণের যে মিশ্রণ হবে, সেই মিশ্রণে আমরা ক্ষারীয় বাফার দ্রবণ প্রস্তুত করতে পারবো। তাহলে দেখো, এখন মনে করো আমরা 45 মিলি 0.1 মোলার নেব আমরা ক্ষার। হ্যাঁ, ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। আর এখানে নেব আমরা 15 মিলি 0.1 মোলার, একই ঘনমাত্রাটা কিন্তু একই হতে হবে। হ্যাঁ,
এখানে নেব আমরা এই ক্ষারের লবণ অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড। ক্লিয়ার? ভেরি সিম্পল। আমরা নিব, এখানে কিন্তু দেখো আবার তোমার 3 ভাগের 1 ভাগ নিতে হবে। এখানে যে পরিমাণ যে ঘনমাত্রার আমরা ক্ষার নিয়েছিলাম সেই পরিমাণ ক্ষারের 3 ভাগের 1 ভাগ 15 মিলি একই ঘনমাত্রা ওই ক্ষারের লবণ যদি আমরা নিয়ে যদি সে মিশ্রণটা তৈরি করি তাহলে সেই মিশ্রণটা হবে আমাদের ক্ষারীয় বাফার দ্রবণ। ওকে, ক্ষারীয় বাফার দ্রবণ। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি অম্লীয় বাফার দ্রবণ প্রস্তুতি এবং ক্ষারীয় বাফার দ্রবণ প্রস্তুতি এটা বুঝতে পারলাম। তো তোমাদের যদি এর মধ্যে কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলে ফেলো স্যার। এর মধ্যে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে বলে ফেলো, অসুবিধা নেই। আর যদি না থাকে সেটাও বলো যে স্যার কোনো কোশ্চেন নেই। আর যদি কোনো কোশ্চেন না থাকে সেটাও বলো। আরে কথা বলতে হবে, কথা বলা শিখতে হবে, কথা বলা জানতে হবে। আচ্ছা, এরপরে আমরা বাফার দ্রবণের ক্রিয়া কৌশল জানবো। বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। দেখো, সাধারণত যে প্রক্রিয়া বা কৌশলের মাধ্যমে বাফার দ্রবণ সীমিত মাত্রার পিএইচ এর পরিবর্তনকে প্রতিরোধ করতে পারে তাকে বাফার ক্রিয়া বলা হয়। যে প্রক্রিয়া বা কৌশলের মাধ্যমে বাফার দ্রবণ সীমিত মাত্রার পিএইচ এর পরিবর্তনকে প্রতিরোধ করতে পারে তাকে বাফার ক্রিয়া বলে, বাফার ক্রিয়া বলে। ঠিক আছে? এখন অম্লীয় বাফার দ্রবণ, আমরা সাধারণত বাফার দ্রবণ দেখেছি 2 রকমের, একটা অম্লীয় বাফার দ্রবণ আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। তাহলে দুটোরই ক্রিয়া কৌশল আমাদেরকে জানতে হবে, তাই না? তাহলে এখন আমরা জানবো প্রথমে অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, এটা আমরা প্রথমে জানবো। দেখো, আমরা যে এক্সাম্পলটা দেখেছিলাম যে অম্লীয় বাফার দ্রবণ প্রস্তুত প্রণালী বা অম্লীয় বাফার দ্রবণের প্রস্তুতির সময় সেটা কি ছিল, যে আমাদের অ্যাসিটিক অ্যাসিড ছিল এবং তার লবণ সোডিয়াম অ্যাসিটেট ছিল, তাই না? আচ্ছা, এখন এদের দ্রবণের মিশ্রণ দ্বারা আমরা অম্লীয় বাফার দ্রবণ প্রস্তুত করতে পারি। এখন বলা হচ্ছে যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিটিক অ্যাসিড আংশিক এবং তীব্র তড়িৎ বিশ্লেষ্য সোডিয়াম অ্যাসিটেট সম্পূর্ণ বিয়োজিত হয়ে দ্রবণে একটা নির্দিষ্ট একটা অবস্থায় থাকে। সে অবস্থাটা কিরকম দেখো, CH3COOH এইটা এবং এই অ্যাসিডের লবণ CH3COONA, এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, তোমরা জানো। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এবং এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেট। তো অ্যাসিটিক অ্যাসিডটা কিভাবে দ্রবণে বিয়োজিত অবস্থায় থাকে দেখো, লক্ষ্য করো। CH3COOH এইটা দ্রবণে কিভাবে বিয়োজিত থাকে, দ্রবণে কিভাবে বিয়োজিত হয়, CH3COO- ওকে, প্লাস H প্লাস এটা হচ্ছে আমাদের মৃদু অম্ল, কিন্তু হ্যাঁ মৃদু অম্ল, তাই এটা সামান্য পরিমাণে বিয়োজিত হয়। আর আমাদের যে লবণটা ছিল, আমাদের যে লবণটা কি, লবণটা হচ্ছে আমাদের CH3COONA, তাই না? CH3COONA, এটা কিভাবে বিয়োজিত হবে, এটাও ওই একইভাবে বিয়োজিত হবে, CH3COO- প্লাস সোডিয়াম প্লাস, এই যে সোডিয়াম ওখানে প্লাস হয়ে যাবে। আমার মনে হয় এখানে একটু আলোর প্রবলেম হচ্ছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। CH3COO- অর্থাৎ অ্যাসিটেট আয়ন
আর এদিকে সোডিয়াম আয়ন। ওকে, তো এই যে লবণটা, এই লবণটা হচ্ছে আমাদের সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, আর অ্যাসিড যেটা রয়েছে এই অ্যাসিডটা সামান্য পরিমাণে বিয়োজিত হয়। কেমন? আচ্ছা, এখন দেখো এই বাফা দ্রবণটার মধ্যে যদি আমরা সামান্য পরিমাণ অম্ল যোগ করি, অর্থাৎ H+, সামান্য পরিমাণ H+ যোগ করি, তাহলে লাসাতিলিয়ার নীতি অনুযায়ী কি হবে? সাম্যাবস্থা বাম দিকে অগ্রসর হবে এবং সংযোগকৃত H+ আয়ন দ্রবণে উপস্থিত অ্যাসিটেট আয়নের সঙ্গে যুক্ত হয়ে মৃদু অম্ল অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করবে এবং এই অ্যাসিটিক অ্যাসিডটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য হয়, এটি অতি সামান্য বিয়োজিত হয়, ফলে পিএইচ এর তেমন পরিবর্তন হয় না। আরেকবার বলি, যদি আমরা এই দ্রবণের মধ্যে অম্ল সংযোগ করি বা অম্ল যোগ করি, এর মধ্যে যদি অম্ল যোগ করি, অম্ল যোগ করলে কি হয়? অম্ল যোগ করলে কি হয়? অম্ল মানে কি? অ্যাসিড, আর অ্যাসিড মানে সেটা হচ্ছে H+ আয়ন, তাই না? অম্ল মানে সেটা H+ আয়ন। তাহলে ওই H+ আয়নটা যদি যোগ করা হয় সামান্য পরিমাণে, তাহলে লাসাতিলিয়ের যে নীতি রয়েছে, লাসাতিলিয়ের নীতি অনুযায়ী সাম্যাবস্থাটা বাম দিকে অগ্রসর হবে, সাম্যাবস্থাটা বাম দিকে অগ্রসর হবে। ভালো করে লক্ষ্য করো, তোমাদেরকে লাসাতিলিয়ের নীতিটা পড়িয়েছি, সেই লাসাতিলিয়ের নীতি অনুযায়ী সাম্যাবস্থা কোন দিকে অগ্রসর হবে? বাম দিকে অগ্রসর হবে। আর যদি বাম দিকে অগ্রসর হয় তাহলে কি হবে? সংযোগকৃত H+ আয়নটা দ্রবণে উপস্থিত যে অ্যাসিডেট আয়ন, এই যে দ্রবণে উপস্থিত যে অ্যাসিডেট আয়ন, এই অ্যাসিডেট আয়নের সাথে যুক্ত হয়ে, হ্যাঁ, এই যে দ্রবণে অ্যাসিডেট আয়ন CH3COO-, তাই না? এর সঙ্গে কি হবে? কি যোগ হবে? H+। H+টা কোথা থেকে আসলো? এই যে অতিরিক্ত পরিমাণে দ্রবণে আমরা যে অম্ল বা অ্যাসিডটা যোগ করলাম, সেই তার H+, এটা দ্রবণে উপস্থিত এই অ্যাসিডেট আয়নের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? যুক্ত হয়ে এখানে আমাদের CH3COOH, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করবে। কেমন? তো যেহেতু এখানে আমাদের অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, সেহেতু এর পিএইচ মানের তেমন কোনো পরিবর্তন হবে না। যদি অম্ল যোগ করি, মনে রাখো, যদি অম্ল যোগ করি তাহলে এর পিএইচ মানের তেমন কোনো পরিবর্তন হবে না। কারণটা কি? কারণ হচ্ছে দ্রবণে উপস্থিত যে অ্যাসিটেট আয়ন, সেই অ্যাসিটেট আয়নের সাথে যোগকৃত অ্যাসিডের H+টা যোগ হয়ে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এটা অম্ল যোগ করে জানলাম। এখন যদি ক্ষার যোগ করি, তাহলে কি হবে? দেখো, এখন যদি আমরা ক্ষার যোগ করি, ক্ষার যোগ করলে কি হয়? দেখো, আমরা কিন্তু অম্লীয় বাফা দ্রবণের ক্রিয়া কৌশল পড়ছি। বাফা দ্রবণের ক্রিয়া কৌশল দুই রকম, একটা হচ্ছে অম্লীয় বাফা দ্রবণের ক্রিয়া কৌশল, আর একটা হচ্ছে ক্ষারীয় বাফা দ্রবণের ক্রিয়া কৌশল। তো অম্লীয় বাফা দ্রবণের ক্রিয়া কৌশলের মধ্যে কিন্তু আমরা আবার দুটো ভাগ রয়েছে, অর্থাৎ আবার তার মধ্যে অম্ল যোগ করলে কি হয় এবং ক্ষার যোগ করলে কি হয়। আমরা একটু আগে দেখলাম অম্ল যোগ করলে কি হয়, এখন আমরা দেখছি যে ক্ষার যোগ করলে কি হবে। কেমন? আচ্ছা, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে আমাকে সেটা কিন্তু অবশ্যই জানাবে। এখন দেখো, এখন এই দ্রবণে যদি আমরা সামান্য পরিমাণ ক্ষার, যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না, এটা যোগ করি, তার মানে কি?